সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? তোমরা ইতিমধ্যে সেন্টেন্সের উপরে 8টা ক্লাস করে ফেলছো। এই 8টা ক্লাসে বাক্য বলতে আমরা কি বুঝি, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার সেগুলা কিভাবে চিনব, অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকার সেগুলা কিভাবে চিনব, তারপরে এই সেন্টেন্সের আলোচনার মধ্যে আবার দেখা গেছে যে কিছু কিছু টার্ম চলে আসে, যে একটা সেন্টেন্সে একটা ভার্ব কয়টা প্যাটার্নে থাকতে পারে সেটা বলেছিলাম 8টা প্যাটার্নে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপর হচ্ছে ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউন, অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বুঝি। তারপরে আলোচনা করেছিলাম পৃথিবীতে অক্সিলারি ভার্ব কতগুলা, সেগুলা কি কি। এই সকল বিষয়ে আমি সেন্টেন্সের গত যে 8টা ক্লাস ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে সেখানে আলোচনা করেছিলাম। তোমরা দেখেছো নিশ্চয়ই, ক্লাসগুলো করেছো মনোযোগ দিয়ে। এরপরে আলোচনা ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি শুরু করেছিলাম, সেখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ হাবোধক বাক্যকে কিভাবে আমরা না বোধক বাক্যে রূপান্তর করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা ছিল। তো আজকে আমি 9 নম্বর লেকচার অর্থাৎ 9 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যেহেতু ক্লাসগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে হচ্ছে, তো আজকে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ক্লাস, এটা হবে হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক থেকে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি তারই নিয়মকানুন নিয়ে আলোচনা করব। এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের জন্য মোট 3টা ক্লাস হবে: লেকচার নাম্বার 9, লেকচার নাম্বার 10 এবং লেকচার নাম্বার 11। এর মধ্যে মোটামুটি সবগুলো রুলস আমি আলোচনা করে দেব। তো একটা বিষয় যেটা তোমাদের জানার থাকে, যে আগের যে ক্লাসগুলা, ওই ক্লাসগুলার কিন্তু সমস্ত লিংক, ভিডিও লিংক আমি এই যে ক্লাসটা এখন চলে এই ক্লাসের কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেই। তোমাদের যদি আগের কোনো ক্লাস দেখতে হয় বা প্রয়োজন পড়ে তোমরা সেখান থেকে দেখে নিও। তো কথা আজকে আর না বাড়িয়ে চলো আমরা কিভাবে অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বা জিজ্ঞাসামূলক বাক্য তৈরি করতে পারি সেই আলোচনায় যাই। শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেকচার 9-এর প্রথম যে স্লাইডটা তোমাদের সামনে এসছে, এখানে 1 নম্বর নিয়মে কি বলছে আমরা শিখছি কিন্তু অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করতে পারি। দেখো নিয়মটাতে বলা আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যটা যদি হাবোধক হয়, তবে তুমি যদি সেটাকে প্রশ্নবোধক করতে চাও অর্থাৎ ইন্টারোগেটিভ করতে হলে তোমাকে টেন্স ও পার্সন অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হবে। বাক্যটা হাবোধক হলে প্রথমে তোমাকে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, এরপরে নট বসাতে হবে। যেহেতু বাক্যটা হাবোধক আছে, তুমি প্রশ্নবোধক বাক্যে গেলে তোমাকে সেটা না বোধক করতে হবে, যেন নট বসবে। এরপরে তোমাকে সাবজেক্ট বসাতে হবে। প্রদত্ত বাক্যে যদি বি, বিং, বিন এর কোনোটা যদি থাকে তাহলে তোমাকে এই বি, বিং বা বিন বসাতে হবে। এরপরে মেইন ভার্ব বসাতে হবে। তারপরে বাকি যা থাকবে তা সব বসে যাবে। যখন তোমরা অ্যাসার্টিভ বাক্য থেকে ইন্টারোগেটিভ বাক্য করবা তখন একটা বিষয় খেয়াল রাখবা, যে বাক্যের শেষে যেন কোনোভাবে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতে যেন ভুলে না যাও। কারণ প্রশ্নবোধক বাক্য যদি তোমরা প্রশ্নবোধক বাক্যতে যদি নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন না দাও, কিন্তু বাক্যর ভিতরে তোমার সব কিছু ঠিক আছে নিয়মকানুন, তারপরেও কিন্তু বাক্যটি কাটা যাবে। কারণ প্রশ্নবোধক চিহ্নের একটা গুরুত্ব আছে প্রশ্নবোধক বাক্যে। প্রশ্নবোধক বাক্যে যদি তুমি প্রশ্নবোধক চিহ্নই না দাও তাহলে কিন্তু সেটা প্রশ্ন বুঝাবে না। এই কারণে বাক্যের ভিতরে সমস্ত নিয়মকানুন যদি হয়ও, তারপরও তোমার বাক্যটি প্রশ্নবোধক চিহ্ন না দেওয়ার কারণে কেটে দেবে। এই জন্য বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করবা না। আরেকটা বিষয় হচ্ছে,
তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয়, যেটা একটু আগেই বলে নিয়েছি আমি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সেটা তোমাকে না বোধক করতে হবে। এই তো নিয়মটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা উদাহরণ দিয়ে বুঝি। প্রথম উদাহরণ যেমন বলছে, রাব্বি ইজ এ মডেস্ট বয়। রাব্বি ইজ আ মডেস্ট বয়। বাক্যটা যদি তোমাকে ইন্টারোগেটিভ করতে হয়, দেখো প্রথমে তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে ইজ, এরপরে নট বসাবা, দেখো ইজেন্ট, এরপরে বাক্যের সাবজেক্ট রাব্বি, তারপরে বাক্যের মধ্যে যদি বি বিং বিন থাকে সেটা বসাবা, যেহেতু নাই তাহলে এ মডেস্ট বয়, বাকি যা আছে তাই। ইজেন্ট রাব্বি এ মডেস্ট বয়, গেল একটা। দ্বিতীয় নিয়মটা দেখো, উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, এটাকে যদি তোমরা প্রশ্নবোধক করো তাহলে বাক্যের শুরুতে বসাবা হচ্ছে হ্যাভ অক্সিলারি ভার্ব, তার সাথে নট হ্যাভেন্ট, এরপরে বাক্যের সাবজেক্ট উই, হ্যাভেন্ট উই। এবার বাক্যে বিন আছে, দেখো তোমরা বিন বসালে, হ্যাভেন্ট উই বিন, বাক্যে মূল ভার্ব আছে ওয়ার্কিং, তাহলে হ্যাভেন্ট উই বিন ওয়ার্কিং, এবার যা আছে বাকি তাই বসে যাবে, সিন্স মর্নিং। এরপরে দেখো 3 নম্বর যে উদাহরণটা আছে সেটাতে কি বলছে, হি কুড হেল্প মি। হি কুড হেল্প মি, তাহলে বাক্য শুরুতে তোমাকে বসাতে হবে কুড, এরপর হচ্ছে নট, কুডেন্ট অর্থাৎ কুড নট, এরপরে বাক্যের সাবজেক্ট হি বসালা, কুডেন্ট হি, এইবার মূল ভার্ব হেল্প মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, কুডেন্ট হি হেল্প মি। এটা হলো 1 নাম্বার নিয়ম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা 2 নাম্বার যে নিয়মটা দেখতে পাচ্ছ স্লাইডে, সেটাতে কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, আগেরটাই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হ্যাঁ বোধক, এবার বলতেছে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে ইন্টারোগেটিভ করতে হলে তোমাকে একইভাবে টেন্স এবং পার্সন অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হবে, এরপরে তোমরা সাবজেক্ট বসাবা, এরপরে হচ্ছে বি বিং বিন বসাবা, এরপরে হচ্ছে মেইন ভার্ব বসাবা, এরপরে বাকি যা থাকবে সবই বসাবা, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিবা। অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার নিয়মটা হচ্ছে একই রকম, জাস্ট 1 নাম্বার নিয়মটা হচ্ছে হ্যাঁ বোধক ছিল, ওইটাতে নট ব্যবহার করা হয়েছে, আর এখানে 2 নম্বর নিয়মটা হচ্ছে নেগেটিভ থাকবে, জাস্ট এখানে নটটা উঠে যাবে, এই পার্থক্য, আর কিছু না। তাহলে শেষে একটা বিষয় মনে রাখার কথা বলছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, যে বাক্য অ্যাসার্টিভ যদি হয় এবং সেটা যদি না বোধক থাকে, অ্যাসার্টিভ বাক্য যদি না বোধক থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় তোমাকে হ্যাঁ বোধক করতে হবে, হ্যাঁ বোধক থাকলে না বোধক করবা, আর না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হবে ইন্টারোগেটিভ করার সময়। জাস্ট নটের পার্থক্য। চলো উদাহরণ দিয়ে আমরা বুঝে নেই। উই ডিডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। উই ডিডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, তাইলে বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব দেখো ডিড বসছে, নটটা উঠে গেছে, যেহেতু প্রদত্ত বাক্যটা কি ছিল না বোধক, তাহলে নটটা উঠে গেল ডিড, এবার বাক্যের সাবজেক্ট উই, ডিড উই, এবার বাক্যের মূল ভার্ব আছে হচ্ছে অ্যাটেন্ড, ডিড উই অ্যাটেন্ড, এবার বাক্যে বাকি যা আছে তাই, ডিড উই অ্যাটেন্ড দ্য মিটিং, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো লিমা কুডেন্ট ক্যাচ দ্য ট্রেন। লিমা কুডেন্ট ক্যাচ দ্য ট্রেন, বাক্য থেকে নট চলে যাবে, প্রথমে কুড বসবে, তাহলে কুড, এরপরে বাক্যের সাবজেক্ট আছে লিমা, কুড লিমা ক্যাচ মূল ভার্ব দ্য ট্রেন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো শি উড নট গো দেয়ার। শি উড নট গো দেয়ার, তাহলে তোমাকে যখন এটাকে ইন্টারোগেটিভ করবা তাহলে প্রথমে বসবে হচ্ছে উড, নটটা উঠে যাবে, বাক্যের সাবজেক্ট হচ্ছে শি, উড শি, এবার হচ্ছে বাক্যের মূল ভার্ব আছে গো, তাহলে হচ্ছে উড শি গো দেয়ার, উড শি গো দেয়ার। সেই যে উদাহরণটা সেটাই বলছে নাকিব নিড নট রিড দ্য বুক। নাকিব নিড নট রিড দ্য বুক, তাহলে বাক্যটা যদি তুমি প্রশ্নবোধক করতে চাও তাহলে বাক্যের শুরুতে তোমাকে কি বসাতে হবে, নিড, এরপরে হচ্ছে এখানে নিড কিন্তু সেমি মোডাল অক্সিলারি ভার্ব। প্রথমে যখন একটা ক্লাসে আমি অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম নিড কিন্তু একটা অক্সিলারি ভার্ব, তো সেই হিসাবে এখানে নিড কিন্তু বসছে শুরুতে নিড, এরপরে বাক্যের সাবজেক্ট হচ্ছে রাকিব, নিড রাকিব রিড দ্য বুক, নিড রাকিব রিড দ্য বুক। আশা করি
তোমরা 2 নম্বর নিয়মটা বুঝতে পেরেছো। পরের স্লাইডে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর নিয়ম যেটা এখানে আলোচনা করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো ওয়ান, নান, নোবডি দ্বারা শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নো ওয়ান, নান, নোবডি দ্বারা শুরু হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে তোমাকে নো ওয়ান, নান, নোবডি এর পরিবর্তে হু বসাতে হবে। এরপরে ভার্ব বসাতে হবে, বাক্যে বাকি যা থাকবে তাই বসবে, শেষে যে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন নান ক্যান অ্যাভয়েড ডেথ, নান ক্যান অ্যাভয়েড ডেথ, তাহলে নিয়ম অনুযায়ী তোমরা নান উঠে যাবে, সেখানে হু বসবে। তারপর হচ্ছে ভার্ব ক্যান, হু ক্যান অ্যাভয়েড ডেথ। এরপরে দেখো নো ওয়ান ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, নো ওয়ান ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, তাহলে নো ওয়ান উঠে সেখানে হু বসবে, হু ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, একেবারেই সহজ। 3 নম্বর যে উদাহরণটা সেটাই বলছে নো বডি ইজ কমপ্লিটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, নো বডি ইজ কমপ্লিটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, তাহলে নো বডির জায়গায় হু বসবে, হু ইজ কমপ্লিটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। 3টা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এই নো ওয়ান, নান এবং নো বডি এই নিয়মটার আরেকটা নিয়ম আছে যেটা আমি অথবা দিয়ে দেখাচ্ছি। দেখো বাক্যে যদি তোমার এই নো ওয়ান, নান এবং নো বডি থাকে, সেক্ষেত্রে তুমি আরেকটা নিয়মেও প্রশ্নবোধক করতে পারো। সেটা কিভাবে দেখো, টেন্স ও পার্সন অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে পারো, অর্থাৎ হু ব্যবহার না করে। প্রথমটা ছিল হু ব্যবহার করে, ঠিক ওইটারই আবার তুমি প্রশ্নবোধক করতে পারবা হু ব্যবহার না করে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবা, সাবজেক্ট বসাবা, নো ওয়ান, নানের পরিবর্তে অ্যানিওন এবং নোবডি এর পরিবর্তে অ্যানিবডি। এরপরে হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে বাকি যা থাকবে তাই প্রশ্নবোধক চিহ্ন। একটু জটিল, একটু। টেন্স এবং পার্সন অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে নো ওয়ান বা নান উঠে সেখানে অ্যানিয়ন, আর নোবডি উঠে সেখানে হচ্ছে অ্যানিবডি বসাবা। এরপরে হচ্ছে ভার্ব থাকবে বাক্যে, ভার্ব বসাবা, বাকি যা থাকবে তা বসাবা, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবা। চলো উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। একই উদাহরণ, আগেরটা যে উদাহরণ দেখিয়েছি এটাও সেই একই উদাহরণ দিয়ে দেখাচ্ছি। নান ক্যান অ্যাভয়েড ডেথ, এবার বলা হয়েছে হুর নিয়মে আমরা যাব না, তাহলে কি করতে হবে, ক্যান বসবে প্রথমে বাক্যের শুরুতে, ক্যান অক্সিলারি ভার্ব ক্যান। এবার নানের পরিবর্তে অ্যানিয়ন, ক্যান অ্যানিয়ন অ্যাভয়েড ডেথ। এরপরে দেখো নো ওয়ান ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, এখানে প্রথমে ক্যান বসবে, এরপরে নো ওয়ানের জায়গায় বসবে অ্যানিয়ন, ক্যান অ্যানিয়ন বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। এরপরে দেখো নোবডি ইজ কমপ্লিটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, নোবডি ইজ কমপ্লিটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, তাহলে ইজ দিয়ে শুরু হবে, ইজ অ্যানিবডি কমপ্লিটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, ইজ অ্যানিবডি কমপ্লিটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। এই হলো 3 নম্বর নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আজকের ক্লাসের শেষ স্লাইড যেটা, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার আজকের যে লেকচার, এই লেকচারের শেষ স্লাইড হচ্ছে এইটা। আরও 2টো লেকচার দিব আমি, 10, 11, 9 নম্বর, 10 নম্বর, 11, এই 3টা লেকচারে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পুরোপুরি শেষ করব। তো যাই হোক, 4 নম্বর লেকচারে দেখো কি বলছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার বা নাথিং থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার বা নাথিং থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে নেভার এর পরিবর্তে এভার বসাবা, এবং নাথিং থাকলে এর পরিবর্তে এনিথিং বসাবা, প্লাস হচ্ছে ভার্ব বসাবা, বাকি যা থাকবে সব বসাবা, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কি বলল, অ্যাসার্টিভ সেন্টেন্সে কে যদি তোমরা ইন্টারোগেটিভ করো এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার বা নাথিং থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার বা নাথিং থাকলে সেটাকে ইন্টারোগেটিভ করতে হলে টেন্স এবং পার্সন অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব বসাবা, এরপরে সাবজেক্ট বসাবা। যদি বাক্যে তোমার নেভার থাকে তাহলে তার পরিবর্তে এভার বসাবা, আর নাথিং থাকলে তার পরিবর্তে এনিথিং বসাবা। এরপরে বাক্যে যদি তোমার মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্ব বসাবা, এরপরে বাকি যা থাকবে তাই বসাবা, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবা। দেখো উদাহরণ দেখো, হি নেভার টেলস এ লাই, হি নেভার টেলস এ লাই, তাইলে এইখানে তোমাকে প্রথমে বসাইতে হবে অক্সিলারি ভার্ব, যেহেতু বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই
সেহেতু আমাকে টেন্স এবং পার্সন অনুযায়ী এখানে ডু ডিড ডাজের ব্যবহার করতে হবে। তাহলে আমার বাক্যটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট রয়েছে হি। তাহলে আমি ব্যবহার করব এখানে ডুর সাথে এস বাই এর যোগ হবে ডাজ, ডাজ হি। এবার নেভারের জায়গায় এভার, ডাজ হি এভার। টেলের সাথে এস বাই এস হবে না, কারণ এখানে অক্সিলারি ভার্বের সাথে এস বাই এস হয়ে গেছে, অর্থাৎ ডুর সাথে এস বাই এস করে ডাজ করা হয়েছে। ডাজ হি এভার টেল এ লাই, ডাজ হি এভার টেল এ লাই। একইভাবে দেখো নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে বাক্যের মধ্যে ইজ, তাহলে বাক্যের শুরুতে ইজ বসাবা, নাথিংয়ে উঠে যেয়ে সেখানে বসবে হচ্ছে এনিথিং। ইজ এনিথিং ইম্পসিবল, ইজ এনিথিং ইম্পসিবল। এইটাই তুমি আরেকভাবে করতে পারো। এই নাথিং ইজ ইম্পসিবল থাকলে এখানে নাথিংয়ের পরিবর্তে হট বসাই দিবা, হট ইজ ইম্পসিবল, কি অসম্ভব, কি অসম্ভব, এই টাইপের। দেখো নিচে একটা নোট দেওয়া আছে, তবে মনে রাখতে হবে বাক্যের সাবজেক্ট যদি নাথিং হয় তাহলে হট প্লাস ভার্ব প্লাস বাকি যা থাকে সব করা যাবে। নেভারের ক্ষেত্রে কিন্তু করা যাবে না, কিন্তু নাথিং যদি থাকে সেক্ষেত্রে তুমি বাক্যের সাবজেক্ট যদি নাথিং থাকে সেক্ষেত্রে তুমি প্রথমে হট বসাবা, প্লাস হচ্ছে ভার্ব বসাবা, প্লাস হচ্ছে বাকি যা থাকে সব বসায় প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে যাবে। আবার প্রথম যেটা বুঝাইছি সেটা বুঝাইলেও হবে, অক্সিলারি ভার্ব নাথিংয়ের পরে নাথিংয়ের পরিবর্তে এনিথিং, তারপরে বাকি যা থাকবে তাই বসাই দিলে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, অক্সিলারি ভার্ব ডাজ বসালে মেইন ভার্বের সাথে এস বাই এস বসে না, যেটা আমি আলোচনার সময় উদাহরণ দেওয়ার সময় কিন্তু বলে দিছি। অক্সিলারি ভার্ব যদি ডাজ হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বাই এস বসে না। আবার অক্সিলারি ভার্ব যদি ডিড বসে তাহলে মেইন ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মে বসবে। এটা টেন্স অনুযায়ী তোমাদের বোঝার কথা, টেন্সের আলোচনাও কিন্তু করা আছে। যদি টেন্সে কারো সমস্যা থাকে তাহলে তোমরা টেন্সের ক্লাসগুলো দেখে নিতে পারো এবং এই বিষয়ে তোমরা নির্দ্বিধায় কমেন্টে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো। আমি যদি অনেক প্রশ্ন তৈরি হয় তাহলে তা দিয়ে আলাদা ক্লাসও দিতে পারবো, অথবা যদি সিঙ্গেল দুই একটা প্রশ্ন হয় আমি সেটা তোমাদের কমেন্টে বুঝাই দিতে পারবো। তো আজকে 9 নম্বর লেকচারের এ পর্যন্তই থাকলো। তোমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।